সুপ্রিয় একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে অংশগ্রহণে সহযোগিতা করবে এবং অংশগ্রহণ করবে এই প্রত্যাশা নিয়ে আমি অভিনব কুমার মণ্ডল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যে যে অবস্থানে আসো, যে যেখানে আসো, আশা করি প্রত্যেকে মনোবিজ্ঞানের অনলাইন ক্লাস দেখছো এবং অংশগ্রহণ করছো। আজকে আমি তোমাদের মনোবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়ে বুদ্ধি নিয়ে আলোচনা করব। এই আলোচনার প্রথমে আমি তোমাদের সবাইকে শুভ কামনা করি এবং তোমরা যাতে সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা নিয়েই আমি আমার অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে বোর্ডে লেখা আছে বুদ্ধি লেখা আছে মনোবিজ্ঞানের প্রথম অধ্যায়ে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বুদ্ধি, ইংরেজিতে বলা হয় ইন্টেলিজেন্স। বুদ্ধি ইংরেজিতে ইন্টেলিজেন্স বলা হয়। অর্থাৎ প্রথম অধ্যায়ে বুদ্ধির চ্যাপ্টার থেকে আমরা আজ শিখব। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক আগ্রহ এবং মনোযোগ দিয়ে আমার এই বুদ্ধির ক্লাসটা উপভোগ করবে এবং সুন্দরভাবে দেখবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, এই আশা আমি করি। প্রথমে দেখো বুদ্ধি কি। বুদ্ধি আদিম যুগে মানুষ পাথরে ভাষা দিয়ে আগুন জ্বালাতে শিখত। পাথরে পাথর লাগিয়ে ভাষা দিয়ে আগুন জ্বালাতে শিখল। তাহলে মানুষ আগে কাঁচা ফলমূল, মাছ, মাংস এগুলো খেত। পরবর্তীতে যখন সে আগুন জ্বালাতে শিখল, মানুষ কাঁচা ফলমূল, মাছ, মাংস এগুলো তখন সেদ্ধ করে খেতে শিখল। কিভাবে শিখল? আগুন জ্বালাতে শিখল। তাহলে কি আগুন জ্বালাইতে গেলে আমার বুদ্ধির প্রয়োজন হচ্ছে না? কিভাবে বুদ্ধির প্রয়োজন হচ্ছে? যে পাথরের সাথে পাথর যখন ঘষা দিচ্ছি তখন কি হচ্ছে? আগুন জ্বলছে। এই আগুনটাকে তারা সংরক্ষণ করে জ্বালাতে শিখল এবং তারা ফলমূল বা মাছ, মাংস এইগুলা সেদ্ধ করে খেতে শিখল। এমনিভাবে মানুষ বুদ্ধির বলে তারা অনেক কিছু শিখতে সহযোগিতা করলো। এরপরে কি হলো? মানুষ এরপরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শেখার পরে মানুষের বুদ্ধির বিকাশ ঘটল। কিছু বুদ্ধির বিকাশ ঘটল। সেখান থেকে মানুষ আজ একবিংশ শতাব্দীর শুরু থেকে উন্নতির চরম শিখরে আহরণ করতে অভ্যাস করলো তারা। এভাবে আজকে মানুষ বুদ্ধির বলে পৃথিবী দেখো বিশ্ব জয় করতে সক্ষম হয়েছে। কি কারণে? শুধুমাত্র বুদ্ধির কারণে। আজকে বুদ্ধি আছে বিধায় মানুষ বিশ্ব জয় করতে সক্ষম হয়েছে। সুতরাং আমরা বুদ্ধির যে সংজ্ঞা, সাইকোলজির ভাষায় বুদ্ধির সংজ্ঞা কি, এটা আমরা মনোযোগ দিয়ে দেখো বুদ্ধি হলো, বোর্ডে লেখা আছে, বুদ্ধি হলো বিদ্যুতের মতো। এটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা প্রায় অসাধ্য। দেখা গেছে কি? আচ্ছা, তার মানে
ইংরেজিতে বলা হয় ইন্টেলিজেন্স ইজ লাইক ইলেকট্রিসিটি, easy to measure but almost impossible to define। অর্থাৎ বুদ্ধি হলো বিদ্যুতের মতো এটি পরিমাপ করা সহজ। বোঝা গেছে? এটা পরিমাপ করা যায় কার কতটা বুদ্ধি আছে, কিন্তু পূর্ণভাবে সংজ্ঞায়িত করা প্রায় অসাধ্য। এই সূত্রটা তোমরা, এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবে এবং এই সংজ্ঞাটি তোমরা লেখার চেষ্টা করবে। বুদ্ধির সংজ্ঞা একজন মনোবিজ্ঞানী বলছে, মনোবিজ্ঞানের অনেকগুলো মনোবৈজ্ঞানিকের সংজ্ঞা আমাদের বইতে দেওয়া আছে। আমরা তার থেকে একজন মনোবৈজ্ঞানিক সংজ্ঞা দেখব। এখানে বলছে মনোবিজ্ঞানী ওয়েক্সলারের মতে, ওয়েক্সলার একজন মনোবিজ্ঞানী। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ? ওয়েক্সলার একজন মনোবিজ্ঞানী। তার মতে 1958 সালে তার মতে তিনি বলেছেন, বুদ্ধি হলো এমন ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবিলা করা যায়। এই যে কথাটি বলছে একজন মনোবিজ্ঞানী ডেভিড ওয়েক্সলার, উনি বলেছেন, ওয়েক্সলার কি বলছেন, বুদ্ধি হলো এমন ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণ কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা যায়। এই যে বৈজ্ঞানিকের সংজ্ঞা আমরা প্রত্যেকে মনে রাখার চেষ্টা করব, কারণ সংজ্ঞা এমন একটা বিষয়, এটা পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং কোটেশনের ভিতরে যেভাবে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি বোর্ডে, তোমরা এই সংজ্ঞাটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং মনে রাখবে। এরপরে বুদ্ধির যে প্রকৃতি আছে, তাহলে বুদ্ধি কি নিশ্চয়ই আমরা কিছুটা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এখন আর তো অনেক সংজ্ঞা আছে, তার ভিতরে আমরা এই সংজ্ঞা দুটা মনে রাখার চেষ্টা করব এবং এগুলো আমরা লিখব। এরপর আছে বুদ্ধি হলো ব্যক্তি। সব সংজ্ঞাগুলো পর্যালোচনা করে অনেক মনোবৈজ্ঞানিকরা একটি বিশেষ সংজ্ঞায় উপনীত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সংজ্ঞাটি দেখো। আমি বলছি তোমাদের যে বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্বন্ধে অবগত হতে পারে এবং বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। অনেক মনোবৈজ্ঞানিক অনেক সংজ্ঞা দিয়েছেন। সব মনোবৈজ্ঞানিকের সংজ্ঞা একত্র করে একটি নির্দিষ্ট সংজ্ঞায় উপনীত হয়েছেন মনোবৈজ্ঞানিকরা। তো বলছে সেই সংজ্ঞাটি তোমরা একটু লিখে নাও খাতায়। তোমরা প্রত্যেকে একটু খাতা বের করে সংজ্ঞাটি লিখে নাও। আমি বলছি যে বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্বন্ধে অবগত হতে পারে, বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লিখেছ, কথাটা লিখে রাখো, সুবিধা হবে। আচ্ছা, এইগুলো আমাদের বুদ্ধির সংজ্ঞা। এরপরে দেখো বুদ্ধির প্রকৃতি। তাহলে বুদ্ধি কি আমরা নিশ্চয়ই কম বেশি জেনেছি এবং এগুলো মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখি বুদ্ধির সংজ্ঞা কি বলছে। বুদ্ধির সংজ্ঞা শেষ। আমরা বুদ্ধির কি প্রকৃতি আছে, বুদ্ধির যে প্রকৃতি, এই যে বুদ্ধির প্রকৃতিতে তোমার স্যার ফ্রান্সিস গ্যালটন 1822 সালে ইংল্যান্ডের বার্মিংহাম জন্মগ্রহণ করেন। তিনি খুব বিখ্যাত এবং ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। চার্লস ডারউইন ছিলেন তার বড় চাচাতো খালাতো ভাই। 16 বছর বয়সে তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন। কয়েক বছর পর এক গুরুতর মানসিকতার কারণে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন এবং গণিতে ডিগ্রি প্রাপ্ত হন। কে? স্যার ফ্রান্সিস গ্যালটন।
কত সালে? 1822 সালে ইংল্যান্ডের বার্মিংহামের জন্মগ্রহণ করেন। গ্যালটনের প্রধান আগ্রহ কী ছিল? বুদ্ধি। গ্যালটন চিকিৎসা শাস্ত্রে এবং গণিতে ডিগ্রি অর্জন করলেও তার প্রধান আগ্রহ ছিল কোথায়? বুদ্ধিতে। কি বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, তাহলে বুদ্ধির বিকাশ এবং এর সাথে বংশগতি নিয়ে বংশগতির সম্পর্ক নিয়ে কী ছিল? বুদ্ধির বিকাশ এবং এর সাথে বংশগতির কী সম্পর্ক, এটা নিয়ে গ্যালটন গবেষণা কার্য করেছিল এবং তার আগ্রহ ছিল বেশি। এ সময় চার্লস ডারউইনের বিবর্তন মতবাদ বিকাশ লাভ করে। তিনি সম্ভবত ডারউইনের দ্বারা অনুপ্রাণিত হয়ে বুদ্ধিভিত্তিক যোগ্যতা ও বংশগতিহীনতা অনুসন্ধান করতে প্রবর্তিত হয়েছিলেন। 1869 সালে তিনি হেরিডিটি জেনুস গ্রন্থ প্রকাশ করেন। কে? স্যার ফ্রান্সিস গ্যালটন। এতে তিনি দেখেন যে সকলেরই একই বুদ্ধিমত্তা থাকে না। স্যার ফ্রান্সিস গ্যালটন গবেষণা করে দেখেন যে সকলেরই একই বুদ্ধিমত্তা থাকে না। তার যে গ্রন্থটি তিনি প্রকাশ করেছিলেন 1869 সালে, সেই গ্রন্থটির নাম কি? হেরিডিটি জেনুইস। বুদ্ধি হলো, তিনি বিশ্বাস করতেন যে বুদ্ধি হলো বংশগত সূত্রের প্রাপ্ত এবং এমনকি নির্দিষ্ট ধরনের বৃত্তিমূলক দক্ষতা, যেমন শিল্পকলা, আইন, বিজ্ঞান এবং এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চালিত হয়। শিল্পকলা, আইন, বিজ্ঞান এরা এক বংশ থেকে অন্য বংশে সঞ্চালিত হয়। গ্যালটনের বুদ্ধির অভিজ্ঞতা বিকাশের মূল আদর্শ হল রাজনৈতিক পক্ষপাত খুবই স্পষ্ট। তিনি লিখেছেন, দ্য ব্রেনস অফ দ্য নেশন লাই ইন দ্য হায়ার অফ আওয়ার ক্লাসেস। অর্থাৎ গ্যালটন দ্য হায়ার অফ আওয়ার ক্লাসেস বলতে গ্যালটন ব্রিটিশদের উচ্চ শ্রেণীকে বুঝেছেন, যে শ্রেণীর তিনি একজন সদস্য। তিনি বিশ্বাস করতেন এরা নিম্ন শ্রেণীর এবং তারা একই সাথে নিম্নবর্ণের চেয়ে বংশগতভাবে উন্নত। গ্যালটন বুদ্ধিভিত্তিক ক্ষমতার পার্থক্যকে বংশগত সূত্রে অর্জিত মস্তিষ্কের আকৃতিকে দায়ী করেন। অর্থাৎ গ্যালটনের একটা বিষয় ছিল যে তিনি গবেষণা করে দেখেন, তার গবেষণা গ্রন্থের নাম কি ছিল? হেরিডিটি জেনুস। 1869 সালে ওই গ্রন্থে তিনি বললেন যে উচ্চ শ্রেণীর লোকদের মেধার বিকাশ বেশি, নিম্ন শ্রেণীর লোকদের মেধার বিকাশ কম প্রকাশিত হয়। এই বিষয়ে তিনি গবেষণা করেন। আচ্ছা, তাহলে আমরা বুদ্ধির বিকাশ সম্পর্কে, বুদ্ধির প্রগতি সম্পর্কে কী কী সেটা আমরা কিছুটা অবলব্ধি করতে পেরেছি বা আমরা জানতে পেরেছি। এরপরে দেখো বংশগতির প্রভাব। বুদ্ধির সাথে বংশগতির কী প্রভাব আছে? ওই গ্যালটন 1869 সালে হেরিডিটি জেনুস গ্রন্থ প্রকাশ করেন। তিনি দেখেন যে সকলের একই বুদ্ধিমত্তা থাকে না, তাই না? প্রত্যেকের তো একই বুদ্ধিমত্তা থাকে না। কি প্রিয় শিক্ষার্থীরা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্রতিটা মানুষের একই বুদ্ধিমত্তা থাকে না। তাহলে কি? তার মতে বুদ্ধি হলো বংশগত সূত্রে প্রাপ্ত এবং একটি নির্দিষ্ট ধরনের বৃত্তিমূলক দক্ষতা, যেমন শিল্পকলা, আইন, বিজ্ঞান, যা এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চালিত হয়। আচ্ছা, দেখো এর একটা মাপকাঠি আছে, সংক্ষেপ আমরা আইকিউ বলি। বুদ্ধি পরিমাপের জন্য সংক্ষেপ আমরা আইকিউ বলি। আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট, অর্থাৎ কি? আইকিউ ইন্টেলিজেন্স কোশেন্ট হবে না, কোশেন্ট, ইন্টেলিজেন্স কোশেন্ট, এই আছে আইকিউ। এটা একটা বুদ্ধি পরিমাপের সূত্র। আচ্ছা, তাহলে এই গেল বংশগতি সূত্রে অর্জিত বুদ্ধির প্রভাব। কারণ যারা আবার একই বংশে জন্মগ্রহণ করে, যাদের বুদ্ধির বিকাশ বেশি, পরিবেশের কারণে তাদের বুদ্ধির ততটা প্রকাশ পায় না, ততটা প্রভাব বিস্তার করতে পারে না। পরিবেশেও অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, পরিবেশের প্রভাব, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে কী কী পরিবেশের পূর্বাভাস আমরা একটু দেখে নেই। তাহলে যে ইসাবেলা 14 বছর বয়সে 6ষ্ঠ শ্রেণীতে পরিবেশের প্রভাব সম্পর্কে কিংসলি ডেভিস ইসাবেলা নামের একটি শিশুর উল্লেখ করেছেন।
ইসেবেলা তার কালা এবং বোয়া মায়ের সাথে 6.5 বছর একটি বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। 6.5 বছর পর ইসেবেলাকে উদ্ধার করা হয়, তখন তার মধ্যে অনেক মানবিক গুণাবলী অনুপস্থিত ছিল। প্রশিক্ষণের ফলে 2 বছর সে ভালোভাবে কথা বলতে শেখে এবং তার বুদ্ধাঙ্ক বেড়ে যায় 3 গুণ। ইসেবেলা 14 বছর বয়সে 6ষ্ঠ শ্রেণীতে উন্নীত হয় এবং স্বাভাবিক শিশুর মতো আচরণ করতে থাকে। পরিবেশের প্রভাবের কারণেই ইসেবেলার আচরণের এরূপ উন্নতি ঘটে। এজন্য জন্মদানকারী পিতামাতার নিকট পালিত ভাই বোনদের বুদ্ধাঙ্কর গড় আছে কত? 95। বুদ্ধি বিকাশের ক্ষেত্রে এছাড়া পরিবেশের দ্বারা আরও অনেক উপাদান শিশুর বুদ্ধির বিকাশের সাথে জড়িত, যেমন পিতামাতা, শিক্ষা, পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা, পুষ্টি, বাড়ির অবস্থান, সামাজিক পারিপার্শ্বিকতা ইত্যাদি। এসব উপাদান শিশুর বুদ্ধির বিকাশের গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে কিন্তু শুনবে কথাগুলো। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধির বিকাশ, বংশগতি, পরিবেশ মানব জীবনের উপর এক অসামান্য প্রভাব বিস্তার করে। বুদ্ধি বিকাশের বংশগতি পরিবেশের পরস্পর সম্পর্কযুক্ত একটি বাদ দিয়ে অপরটি কল্পনা করা যায় না। সত্যিকার বিকাশের জন্য দরকার বংশগতি সূত্রে প্রাপ্ত সম্ভাবনা, আর এই সম্ভাবনাকে বিকশিত করার জন্য উপযুক্ত পরিবেশ। তাই বুদ্ধির বিকাশ বংশগত পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসটা বুঝছো যে বংশগতি আর পরিবেশের ক্ষেত্রে বুদ্ধির বিকাশের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে। যে কারো ভালো মেধাবী পরিবারে জন্মগ্রহণ করে বংশগতির কারণে সে মেধাবী হতে পারে, কিন্তু সে যদি উপযুক্ত পরিবেশে না পড়ে বা না যায়, তাহলে কিন্তু তার মেধার বিকাশ পূর্ণাঙ্গভাবে হয় না। আবার ভালো পরিবেশ আছে কিন্তু মেধাটা অতটা প্রখর না, সেক্ষেত্রে কি হবে? পরিবেশ আছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বুদ্ধির বিকাশ ঘটবে না। অতএব মনোবিজ্ঞানীরা গবেষণা করে এইটুকু সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে বুদ্ধির বিকাশের ক্ষেত্রে শিশুর যে বুদ্ধি আছে, শিশুর এই বুদ্ধির বিকাশের ক্ষেত্রে বংশগতি আর পরিবেশ একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। একটিকে বাদ দিয়ে অন্যটি কল্পনা করা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং শিশুর যে বুদ্ধি আছে, সেই বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বংশগত পরিবেশের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিষয়টা ভালো করে অনুধাবন করতে সক্ষম হয়েছ। আশা করি এগুলা আরও ভালোভাবে বাড়িতে বই থেকে পড়লে ভালো পরিবেশ শিখতে পারবে। দেখো, বুদ্ধির যে পরিমাপ, কিভাবে বুদ্ধির পরিমাপ করা যায়। মনোবিজ্ঞানীরা দুটি বিষয়কে তারা গুরুত্ব দিয়েছেন। যে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে স্যার ফ্রান্সিস গার্ডেনের বিখ্যাত হেরিডিটি জেনেসিস উল্লেখ করেছেন যে বুদ্ধির বংশগতির উত্তর সূত্রে বংশানুক্রমে বাহিত হয়। তাই বুদ্ধি পরিমাপের জন্য যে সকল অভিক্ষা প্রণীত হয়েছে সেগুলোকে ব্যাপকভাবে অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, হচ্ছে দলগত বুদ্ধি অভিক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা আর দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে। যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কেবলমাত্র একজন ব্যক্তির উপর বুদ্ধি পরিমাপ করা যায়। এই যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, এই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষাতে কেবলমাত্র একজন ব্যক্তির উপর বুদ্ধি পরিমাপ করা হয়। এ সকল অভিজ্ঞতার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্যে বহুল ব্যবহৃত বুদ্ধি অভিক্ষা হল স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা। স্ট্যানফোর্ড বিনেকে একজন মনোবৈজ্ঞানিক ও ওয়েসলার বুদ্ধি অভিক্ষা 1905 সালে আলফ্রেড বিনে এবং তার সহযোগী থিওডর সিমন প্রথম বুদ্ধি অভিক্ষা তৈরি করেন। তাদের নাম অনুসারে বিনে-সিমো বুদ্ধি অভিক্ষা স্কেল নামে পরিচিত। 1908 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এতে মানসিক বয়স ও সময়ানুক্রমিক বয়স ব্যবহার করা হয়।
জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে প্রভূত বয়স বলা হয়, এবং বা সময়ানুকূল বয়স, এবং যে ব্যক্তির বয়সের উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর দিতে সক্ষম তা হলো প্রকৃত মানসিক বয়স। অর্থাৎ কি, যে ব্যক্তিভিত্তিক বুদ্ধিবৃত্তি হচ্ছে কেবলমাত্র একজন ব্যক্তির উপর বুদ্ধি পরিমাপ করা হয়। এক্ষেত্রে অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত একজন অভিজ্ঞকের প্রয়োজন হয়। আর দলগত বুদ্ধিবৃত্তি অনেক ব্যক্তির উপর, অনেক মানুষের উপর বুদ্ধির পরিমাপ করা হয়। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়ে ভালোভাবে বাড়িতে দেখবে এবং পড়বে যে ব্যক্তিভিত্তিক বুদ্ধিবৃত্তি এবং দলগত বুদ্ধিবৃত্তিতে কীভাবে তোমাদের বুদ্ধি পরিমাপ করা হয়। এরপরে দেখো মানসিক বয়স কি। মানসিক বয়স একটু খাতায় তোমরা লিখে রাখো, মানসিক বয়স কি আর প্রকৃত বয়স কি। অর্থাৎ IQ সমান মানসিক বয়স আপন প্রকৃত বয়স। প্রকৃত বয়স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে গুণ 100। 100 হচ্ছে কি, 100 ভগ্নাংশ আলোচনার জন্য 100 দিয়ে গুণ করা হয়। সুতরাং মানসিক বয়স কি, IQ মানে কি, ইন্টেলিজেন্স কোশেন্ট। মানসিক বয়স হচ্ছে বুদ্ধাঙ্ক, IQ মানে বুদ্ধাঙ্ক, বুদ্ধাঙ্ক। মানসিক বয়স আপন প্রকৃত বয়স এবং 100। অর্থাৎ মানসিক বয়স কি, মানসিক বয়স হচ্ছে সে একজন ব্যক্তি, সে যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে সক্ষম, তখন তাকে মানসিক বয়স বলা হয়। আর প্রকৃত বয়স হচ্ছে একজন ব্যক্তির জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে তার প্রকৃত বয়স বলা হয়। আর 100 হয়েছে কি কারণে, 100 হচ্ছে ভগ্নাংশকে এড়ানোর জন্য 100 দিয়ে গুণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে আজকের যে অনলাইন ক্লাস আছে এইগুলা আরও একটু সুন্দর করে দেখবে এবং বাড়িতে বুঝে নেবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে বন্ধু শিক্ষার্থীরা? আচ্ছা, আজকে বুদ্ধির ক্লাস সম্পর্কে তোমাদেরকে বলা হলো, তোমরা বাড়িতে এগুলা আরও একটু বা মনোযোগ দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে যে যে অবস্থানে আছে, যে যেখানেই থাকো না কেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেককে সচেতন করবে মহামারী করোনা ভাইরাস থেকে। আর বাড়িতে অবসর সময় না কাটিয়ে বই পড়াশোনা করার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। আগামী ক্লাসগুলো আরও অংশগ্রহণ করবে। এই বলে আমি তোমাদের অনলাইন ক্লাস থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো, মুখে মাস্ক পরিধান করো।